নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। তার সাথে সাথে ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ার মেসিকে নিয়ে কিছু আপডেট শেয়ার করার রয়েছে। আরও কি বিদেশি পরিবর্তন ভাবছে অস্কার, নতুন কোনো প্লেয়ারের সঙ্গে কতটা লিঙ্ক আপ হয়েছে, সেই সমস্ত নিয়েও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি আজকে আইএসএল নিয়ে, তো আজকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, যেখানে এফসি গোয়া তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসির সঙ্গে। তো ম্যাচে আমরা অনেক কিছু ঘটনা দেখলাম। সন্দেশ জিংহান 150তম আইএসএলের ম্যাচ খেললো, অপরদিকে আহমেদ জাহু 149তম আইএসএলের ম্যাচ খেললো, রেড কার্ড হলো। তো দারুণ কিন্তু ম্যাচ হয়েছে। এবং ম্যাচের সেরা ব্রাইসন ভাই নিজেকে এবছর নতুন করে প্রমাণ করছে এবং দারুণ দারুণ পারফরমেন্স করছে। ব্রাইসন কিন্তু 29 মিনিটের মাথায় একটা গোল করে, আউটস্ট্যান্ডিং গোল, দারুণ ফার্স্ট টাচ, বোরহার বল দেওয়া, সেখান থেকে ফার্স্ট টাচটা দারুণ এবং ফিনিশিংটা অসাধারণ ছিল। বোরহাও ভাই গোল পেতে পারতো, একটা বাইসাইকেল কিক করেছিল, কিন্তু সেক্ষেত্রে বল পোস্টে লেগে ফিরে আসে, তা না হলে সেখান থেকে ডেফিনেটলি গোল আসতো। একটা ক্ষেত্রে তো দেখলাম যে হুগো বক্সের খুব ক্লোজ 50-50 ছিল, সেই জায়গা থেকে চ্যালেঞ্জ করে, সেখান থেকে পেনাল্টিও পেতে পারতো, যাই হোক সেখান থেকে পেনাল্টি আসে না। কিন্তু অপর দিকে পেনাল্টি পেয়ে যায় ওড়িশা এফসি। ডিয়াগো মরিসিওর সেই প্লে অ্যাক্টিং, সেখান থেকে পেনাল্টি আসে। ঋত্বিক বলল ভাই আমি দেখে নিচ্ছি, ডিয়াগো মরিসিওর শট ঋত্বিক কিন্তু সেভ করে এবং সেই জায়গা থেকে দলকে গোল খাওয়ার হাত থেকে বাঁচায়। এবং পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পেলাম রাহুল কেপি, সে কিন্তু একটা গোল করেছে। সেই গোলটার ক্ষেত্রে আমি বলবো হুগো দারুণ আজকে হুগো খেলেছে, পুরো মাঠ জুড়ে ডমিনেট করেছে হুগোর বাড়ানো বল, সেখান থেকে রাহুল কেপির গ্রাউন্ডার ফিনিশটাও কিন্তু দারুণ ছিল। এবং ওন গোল দেওয়া হয়েছে পুঁইটিয়ার গায়ে, ডিফ্লেক্ট অবশ্যই হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ব্রাইসন গোল করেছে এবং এই গোলটার ক্ষেত্রে অ্যাসিস্টও ছিল। ব্রাইসন জোরালো শট রেখেছিল, ডিফ্লেক্ট হয়ে ভাই গোল হয়ে যায়, কিছু করার নেই। ওড়িশাও চান্স পেয়েছিল কিন্তু সেই চান্সগুলো কাজে লাগাতে পারেনি, পেনাল্টি মিস করেছে। আর আহমেদ জাহু তো পুরো বাচ্চা ছেলের মতন কাজ করলো, একে একটা ইয়েলো কার্ডে ছিল, তারপর কোনো রকম কোনো প্রেসার নেই, কিচ্ছু নেই, তার সামনে দিয়ে বল যাচ্ছে, শুধু বলে হাত দিয়ে দিল, ব্যাস। মানে কি করতে চেয়েছিল কিছুই বোঝা গেল না, সেখান থেকে ডবল ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড হয়ে গেল। তারপর বেশ কিছু আকার ইঙ্গিত ভঙ্গি দেখালো, যেমন জাহু করে, একটু মাথা গরম প্লেয়ার, একটু মুডি প্লেয়ার, বড় প্লেয়ার। তো সেক্ষেত্রে তারপর তাকে মাঠের বাইরে যেতে হয়েছে। এবার দেখা যাক তাকে কম ম্যাচ সাসপেন্ড করে, কারণ তার মাঠের বাইরের আচরণ মোটেই ভালো ছিল না। এবং আজকের ম্যাচটা জিতে গিয়ে এফসি গোয়া কিন্তু 19 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বর পজিশনে চলে এলো। ওড়িশা ভাই তারা চাপে পড়ে গেল, ম্যাচ হেরেছে এবং তাদের কিন্তু টপ 6-এর খুব কাছাকাছি থাকলেও টপ 6-এ আসাটা তারা হলো না। তো ওভারঅল আজকে ম্যাচ কীরকম লেগেছে, ব্রাইসনের খেলা এবং বিশেষত বোরহার পারফরমেন্স কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের নতুন সাইনিং প্লেয়ার মেসি বাউলির কথা, তো মেসি কবে কলকাতায় আসছে সেই নিয়ে প্রচুর প্রশ্ন এসেছে তোমাদের কাছ থেকে। তো তোমাদের যেরকমটা সকালেই জানিয়েছিলাম, মেসি কিন্তু আগামীকালই এসে যাচ্ছে, কালকে বিকেলের মধ্যে কিন্তু মেসি বাউলি সব কিছু ঠিকঠাক থাকলে কলকাতায় পা রাখতে চলেছে। এবং কালকে হয়তো ট্রেনিং তাকে পাওয়া যাবে না, একদম ফাইনাল ম্যাচ ডের দিন হালকা হয়তো সে জিম সেশন করেই হয়তো তাকে নামানো হতে পারে। এবার কোচ তাকে রেস্টও দিতে পারে, কারণ একটা দীর্ঘ বিমান যাত্রার ব্যাপার তো থাকে, জেট ল্যাগের ব্যাপার থাকে। তো মেসি বাউলি কিন্তু কলকাতায় আসছে, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে, কালকে বিকেলেই কলকাতায় চলে আসছে। এবার যদি আমরা কথা বলি যে ইস্টবেঙ্গলের কি আরও কোনো বিদেশি পরিবর্তন হবে, বিশেষত ক্লেটনকে কি এবার আনরেজিস্টার করে অন্য কোনো প্লেয়ারকে রেজিস্টার করানো হবে বা নতুন কোনো বিদেশি আসবে? দেখো, অস্কার তো প্লেয়ার চেয়েছে, ম্যানেজমেন্টও চেষ্টা করছে, বেশ কিছু প্লেয়ারের প্রোফাইল নিয়ে কিন্তু অলরেডি কাজ শুরু হয়েছে। তার মধ্যে একটা নাম খুবই ঘোরাফেরা করছে, তো সেই প্লেয়ারকে নিয়ে আগে একটু আপডেট শেয়ার করে নিই। 28 বছর বয়সী ক্যামারুনের সেন্ট্রাল মিডফিল্ডার এ প্লেয়ার, মানে সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার বা ভার্সেটাইল রোল অনেকগুলো পজিশানে খেলতে পারে, প্রয়োজনে অ্যাটাকিং মিডিওতেও খেলতে পারে। উইলফার্ড, তো উইলফার্ডে যদি আমরা কথা বলি, তো ক্লাব কেরিয়ারে কিন্তু বেশ কিছু বড় জায়গাতে খেলেছে, তার কিন্তু MLS-এ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে 42 ম্যাচ খেলেছে, লা লিগাতে 15 ম্যাচে, কিছুই সেরকম খুব যে আহামরি পারফরমেন্স সেরকম নয়, লা লিগা 2তে খেলেছে। তো ক্লাব কেরিয়ারে কিন্তু 182 ম্যাচে নামের পাশে 11 গোল, 5টা অ্যাসিস্ট রয়েছে এবং 19টা ইয়েলো কার্ড রয়েছে, একটা কিন্তু
ডবল ইয়েলো কার্ড হয়ে রেড কার্ডও ছিল। তো ওভারঅল প্লেয়ারটা যেটা দেখলাম ফিজিক্যালি স্ট্রং, সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডারেও খেলতে পারে। তো ওভারঅল প্লেয়ারের প্রোফাইল ভালো, ক্লাব ক্যারিয়ারে একবার তার হায়েস্ট মার্কেট ভ্যালু ছিল 32 কোটি টাকা, বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে এবং মার্কেট ভ্যালু মাত্র 3.2 কোটি টাকা। তো এই প্লেয়ারের সঙ্গে একটা লিঙ্ক আপ করা হচ্ছে। তো যদি আমাকে পার্সোনালি বলো, আমি কিন্তু এরকম এই উইলফার্ডের সঙ্গে এখনও পর্যন্ত স্ট্রং লিঙ্ক আপের কোনো রকম খবর পাইনি। তো যেরকমটা খবর পাওয়া যাচ্ছে, একজন কোস্টারিকান প্লেয়ারের সঙ্গে নাকি কথাবার্তা প্রায় অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, আর একজন এরকম মানে সাউথ আমেরিকান প্লেয়ার বলো বা মানে 3টে প্রোফাইল নিয়ে এখনও কথাবার্তা চলছে। ফাইনাল কিছু এখনও শোনা যায়নি যে তার সঙ্গে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা হয়েছে। তো এই উইলফার্ডের যদি কথা বলো, তো সেরকম অ্যাডভান্স লেভেল বা তার সাথে কথাবার্তা আদৌ হচ্ছে কি বা লিঙ্ক আপ আছে কি সত্যি জানা নেই। এগুলো শুধুমাত্র মানে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু যেরকমটা বললাম যে 3টে প্রোফাইল নিয়ে কিন্তু ঘাঁটাঘাঁটি চলছে। দেখা যাক যদি কোনো সামনের দিকে আপডেট আসে, যদি কোনো প্লেয়ারকে একদম নিয়ে নেওয়ার পর্যায়ে যায় বা অ্যাডভান্স লেভেলে যায় বা সিগনেচার পর্যন্তও যদি আপডেট আসে, সেই দিকে নজর থাকবে। তো আরও একটা পরিবর্তন আসতে চলেছে, সেই দিকে তো আমাদের নজর থাকবেই। এবং তোমাদের যেরকমটা বললাম যে একজন কোস্টারিকান প্লেয়ার, সে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এবং সে মিডফিল্ডারের প্লেয়ার হতে পারে। খুব সম্ভবত সে ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার ব্যাক এই পজিশানে খেলার মতন প্লেয়ার। তো দেখা যাক, সেই দিকেও অবশ্যই নজর থাকবে। সেরকম ফাইনাল আপডেট এলে তোমাদের জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।